একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে দেশে মানুষের মধ্যে ক্ষোভ বিরাজমান রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের পারচেজিং পাওয়ার প্যারিটি অর্থাৎ দ্রব্যমূল্য ক্রয়ের ক্ষমতা ড্রামেটিক্যালি কমে যাচ্ছে এবং এই ঈদে গরু কেনার উপরেও তার একটা প্রভাব আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখলাম। যারা গরু বিক্রি করেছে তারা ন্যায্য দাম পায়নি, কিছু কিছু ক্ষেত্রে গতবারের চাইতেও নাকি গরুর বিক্রির পরিমাণ কমে গিয়েছে। জনমনে চরম অশান্তি বিরাজ করছে। ঈদ যাত্রা ইন্টারিম গভর্নমেন্টের সময় কিছুটা স্বস্তিদায়ক থাকলেও ঈদুল ফিতর তৎপরবর্তী ঈদুল আজহায়ও আমরা দেখেছি একই ধারাবাহিকতায় কয়েকশো মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। একদিনেই শুধুমাত্র এক রোড অ্যাক্সিডেন্টে 22 জন মানুষ নিহতের ঘটনা আমরা পেয়েছি। রাষ্ট্রের চরম অব্যবস্থাপনার কারণে, যানবাহনের সুষ্ঠু ব্যবস্থাপনা না করতে পারার কারণে রাস্তায় দাঁড়িয়ে এমপিরাও ক্ষোভ প্রকাশ করেছে, বিরোধী দলীয় এমপিরা ক্ষোভ প্রকাশ করেছে আমরা দেখেছি। চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার সময় 14 ঘন্টা ধরে তারা যেতে পারে নাই। উত্তরবঙ্গে আমি খোঁজ নিয়েছি 18 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা পর্যন্ত রংপুর পঞ্চগড় পর্যন্ত যেতে সময় লেগেছে। এরপরে টিকিট পাওয়া যায় নাই। প্রচণ্ড তীব্র জামে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে। ট্রেন স্টেশনের সঠিক ব্যবস্থাপনাগুলো করতে পারেনি। সর্বোপরি এই সরকার ক্ষমতায় আসার পরে ম্যানেজমেন্টের দিক থেকে চরম দুর্বলতা তারা প্রদর্শন করেছে। জনজীবন বিপর্যস্ত, শত শত মানুষ নিহত হচ্ছে। বিগত 4 মাসে শুধু নারী ধর্ষণের ঘটনা ঘটেছে। 20 মে পর্যন্ত সরকারি নথিপত্রের হিসেব অনুযায়ী 118 জন শিশু এবং নারীকে ধর্ষণ করা হয়েছে, পাশাপাশি হত্যার ঘটনা ঘটানো হয়েছে। রামিসা হত্যাকাণ্ডের ঘটনা আমাদের মনে দাগ কেটেছে। এরপরে আমরা শুনেছি উত্তরবঙ্গে একটা সরকারি দলের একজন নেতা সফরে যাবে। সেই সফরে যাওয়ার জন্য তাদের মনোরঞ্জন করার জন্য 12 থেকে 16 বছরের কিশোরী হইলে ভালো হয়, এর চাইতে বড় হইলে তার হবে না। এরকম ধর্ষণ যে কত করছে আর কত মায়ের বুক ঝাঁঝরা হয়ে যাচ্ছে, হাহাকার করছে, বুক ফুটিয়ে কথা বলতে পারছে না। নেতাদের মনোরঞ্জন করার জন্য রমণীর প্রয়োজন হচ্ছে। এই মুসলিম অধ্যুষিত দেশে আমরা দেখতে পেয়েছি যে নেতা এই কথাগুলো বলেছে তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু যার জন্য মনোরঞ্জনের ব্যবস্থা করার নির্দেশনা তিনি দিচ্ছেন সেই নেতার ট্রেস আউট করা সম্ভব হয়। ওই ধর্ষক জেনাকারীদের বিচার করতে হবে বাংলাদেশ। এরা কালপিট, মুসলিম সমাজ ব্যবস্থাকে তারা ধ্বংস করছে, যুবতীদের শ্লীলতাহানি করছে। চারিদিকে ধর্ষণের ঘটনা, নারী শিশু অধিকার ট্রাইব্যুনাল যেটি গঠন করা হয়েছে, জানুয়ারি মাস থেকে মে মাসের 20 তারিখ পর্যন্ত রিপোর্টে আমি দেখেছি সেখানে 5958টি অভিযোগপত্র দায়ের করা হয়েছে। এক একটা অভিযোগপত্রের শুনানি হতে 3 বছর 7 মাস সময় লাগে। এর মধ্যে যাকে ধর্ষণ করা হচ্ছে তিনি আত্মমর্যাদার কারণে হত্যার শিকার হচ্ছে অথবা গলায় দড়ি দিচ্ছে, কিন্তু যিনি ধর্ষণ করছেন তার বিচার হচ্ছে না, দেদার শেষে ঘুরে বেড়াচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি আমাদের ধ্বংস করে ফেলছে। আপনাদের মনে আছে ইন্টারিম গভর্নমেন্টের সময় 2025 সালের মার্চ মাসের 21 তারিখে একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। শিশুপুত্র আসিয়া পরিবারের লোকেদের কাছেই সে শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল। পরবর্তীতে সে মৃত্যুবরণ করেছে, কিন্তু যাকে খুব দ্রুত 2 মাসের মধ্যে 2 মাস 11 দিনের বিচার কার্য সম্পন্ন করা হয়েছে। কিন্তু লজ্জাজনক বিষয়, 1 বছর পার হয়ে গিয়েছে, এই হত্যাকাণ্ডের জন্য একজন আসামিকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, সেই রায় 1 বছরের মতো কার্যকর করা হয় না। আপনার ফাঁদকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সে কত বছর হয়ে গেল, এখন পর্যন্ত যারা হত্যাকাণ্ড করেছে তাদের বিচার কার্যকর এখনো পর্যন্ত আমরা করতে দেখি। বাংলাদেশে ধর্ষণের যে মামলা দায়ের করা হয় তার 30% মামলারও বিচার কার্য করা হয় না, আর রায় কার্যকর তো 10% হয়। এই হচ্ছে আমার সোনার দেশের স্বাধীনতার চিত্র। এই কথাগুলো যখন আমরা বলি আবার 71 নিয়ে চলে আসে তারা। ব্যবসা করার তো আর কিছু নাই, ওই 71 নিয়ে ব্যবসায় মেতে উঠছে তারা।
71 ব্যবসা বিগত একটা রিজিমকে ধ্বংস করেছে, আবার সেই নোংরা ব্যবসায় নামলে তাদেরও ধ্বংসের মুখোমুখি। আমরা বিশ্বাস করি এদেশের সার্বভৌমত্ব, এদেশের অখণ্ডতা, এদেশের স্বাধীনতা রক্ষার জন্য যদি কোনো শক্তি থেকে থাকে এই বাংলাদেশে, সেই শক্তির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির। জনগণ তাদের উপরে আস্থা রেখেছে। জনগণের এই যে ভোটাধিকার তারা প্রয়োগ করেছিল, ম্যানিপুলেশন করছে, তারা শক্তিগুলোকে কাজে লাগিয়েছে, ডিপ স্টেটকে কাজে লাগিয়েছে। ক্ষমতায় গিয়েছ, সমস্যা নাই, ক্ষমতার মসনদ চিরস্থায়ী না। উলট পালট করলে যে কোনো সময় ক্ষমতার ওই সোনালী মসনদ ছেড়ে দিয়ে কিন্তু পালিয়ে যেতে বাধ্য হতে হয়। এদেশে যারা স্বৈর শাসন করেছিল ইতিহাস স্মরণ করো, তাদের ইতিহাস নাই। যে কটা সেনা অভ্যুত্থান ঘটেছিল, 3টা সেনা অভ্যুত্থান, 4টা সেনা অভ্যুত্থানের ঘটনা আমাদের কাছে আছে। এই সেনা অভ্যুত্থানকারী যারা ছিল, কুশীলব যারা ছিল, এই দেশের মাটিতে তাদের স্থান হয় নাই। লাঞ্ছনাকর অবস্থায় পৃথিবী থেকে তাদের বিদায় নিতে হয়েছে। স্বৈর শাসন এদেশে জন্ম নিয়েছিল, স্বৈর শাসন স্থায়ী হতে পারে না। বজ্জাস্কর অবস্থায় পৃথিবীতে বসবাস করতে হয়েছে। এখন তার যে দল, সেই দলের অবস্থা তো আমরা দেখি অস্তিত্বহীন হয়ে পড়েছে, জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এত প্রতাপ প্রতিপত্তি ছিল আওয়ামী ফ্যাসিজম, যার বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না, এখন তার নেতাকর্মী থাকতে পারে না। এই লড়াইলেও তো একই অবস্থা নাকি? জনগণ তাদেরকে বিতাড়িত করেছে, আমাদের কিছু করতে হয় না। যারা নির্যাতিত হয়েছে, মাজলুম মানুষগুলো এই জালেমের বিরুদ্ধে অবস্থান নেয়। সুতরাং নব্য ফ্যাসিজম যারা হতে চায়, আমরা বারবার সতর্ক করছি, রাজনীতিবিদদের কাজ সতর্ক করা, জনগণের ভয়ে হয়ে কাজ করা, কথা বলা, আমরা সেই কাজগুলো করছি, প্রোটেকশন করছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এতদিন মাজলুম যারা ছিল তারা যেন আর জুলুমের শিকার মানে জালিমকারী না হয়, মানুষের উপরে জালিম মানে জুলুম যেন তারা না করে। কিন্তু তারা তো কথা শুনবে না, ক্ষমতা তো তাদের অন্ধ করে দেয়। আর একটু বই খাতা যদি পড়তো তাহলে তো হইতো। এদের তো সাদাবাজি করতে করতেই জীবন শেষ, বই পড়বে, ইতিহাসও পড়ে না, শিক্ষাও নেয় না। একই বন্দোবস্ত, সাদাবাজি, স্ট্যান্ডারবাজি, দখলদারিত্ব, ঘাট দখল, গেরবারি দখল, পুকুর দখল, সন্ত্রাস, ধর্ষণ, হত্যা, এই সব ঘটনার সাথে তারা জড়িত। জুলাই পরবর্তী এই পর্যন্ত যত হত্যাকাণ্ডের শিকার তাদের হাতে হয়েছে তাদের নেতা কর্মী, আর বাইরের মানুষেরা জুলাই বিপ্লবে তাদের এত মানুষ মরে না। ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়েছে তারা। এদের ব্যাপারে আমাদের কথা হচ্ছে, যদি সোজা না হও তাহলে সময়ের অপেক্ষা করো। সময় হচ্ছে বেস্ট জাজমেন্ট করতে পারে। তোমাদের এই ভূখণ্ড কতদিন ধারণ করবে তা তোমার কর্মই বলে দেবে। যখন কর্ম উলট পালট হবে, এই ভূখণ্ড তোমাদের জুলুম আর সহ্য করবে না ইনশাআল্লাহ। আমাদেরকে মানুষের কাছে যেতে হবে, প্রস্তুতি নিতে হবে। মানুষ আমাদেরকে ওন করছে, আমাদেরকে ধারণ করছে। এই জমিন আমাদেরকে চায়। আমাদের নামে যত প্রপাগান্ডা করা হয়েছে, কোনো প্রপাগান্ডা কাজে লাগে নাই। বিশ্ববিদ্যালয়ে আগে বলতো আমরা রক কাটি, তা আমরা বলছি কোথায় রক কাটি? জুলাইয়ের পরবর্তী তো দেখো কতজন কে রকের কাটার শিকার হয়েছে আর কারা রক কাটছে। পরে আর রক কাটা বলে না, চিন্তা করলো যে রক কাটা বললে এ তো শয়তানও হাসবে, মানুষ তো দূরের কথা। সুতরাং আমরা এই তকমা আর তাদের দেবো না। তাইলে শিবিরকে কি বলা যায়? আলবদর রাজাকার বলো। এখন দেখে আলবদর রাজাকারও পুরান হয়ে গেছে, এই স্লোগানও এখন আর চলে না। কিছুদিন দিয়া বলে নতুন কিছু আমদানি করতে হবে। কি আমদানি করো? তাহলে গুপ্ত আমদানি করো। আমরা জিজ্ঞাসা করলাম যে গুপ্ত কাকে বলে? তো মাঝে মাঝে তারা বলে গুপ্ত হচ্ছে সে যে আর এক দলের মধ্যে থাইকা অন্য আর একটা দলের পারপাস সার্ভ করে। আর হচ্ছে তাহলে তোমাদের আশেপাশে একটু তাকায় দেখো কোথায় কি গুপ্ত টুপ্ত আছে কিনা। এই পেয়ে গেছে ভয়। প্রধানমন্ত্রীও মাঝে মাঝে যে উলট পালট বলে, আমি বলি যে সতর্ক হন, আপনার আশেপাশে যারা আছে কোন দলের যে গুপ্ত। নাহলে দিনাজপুরে যে ম্যাঙ্গো ম্যাঙ্গো বলার তো দরকার নেই। কুমিল্লায় গিয়ে ইপিজেড তৈরি হয়ে গেছে, ওইখানে বলে ইপিজেড বানায় দেন। কেউ না কেউ তারা তো উলট পালট মোটিভেশন দিচ্ছে। এখনো তাদের আশেপাশে এই লোকগুলো আছে। প্রধানমন্ত্রীকে সতর্ক করি, এজেন্ট চিনেন, এই এজেন্টরা লাঞ্ছিত করে ছাড়বে। আপনার বাবাকে তারা যেভাবে অপদস্থ করেছে, এত জনপ্রিয় একটা নেতা, সারা বাংলাদেশের অবিসংবাদী একজন নেতা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাকে এই পৃথিবী থেকে যারা ষড়যন্ত্র করেছে, বিদায় করেছে। এই ষড়যন্ত্রকারীরা আপনার আশেপাশেও ঘুরপাক খায়। সুতরাং চেনেন, মানুষকে চেনার চেষ্টা করেন। জামাত ইসলামীকে শত্রু বানাই দিয়েন না।
জামাত ইসলামী গঠনমূলকভাবে কাজ করলে আপনাদের সহযোগিতা করে। জামাত ইসলামীর মধ্যে একটা বিরোধী দল পাইছে, সেটাই করে থাকা দরকার আপনার। তেলের সংকট তৈরি হয়েছে, জামাত ইসলাম বলছে আসেন দুইজন মিলেমিশে কাজ করি। পৃথিবীতে এরকম কোনো দল পাবেন? বাংলাদেশে স্বাধীনতার 50 বছরে আমরা ইতিহাসে এরকম দেখি নাই, আর যতটুকু বুঝি রাজনীতি এগুলো তো কখনো চোখেও দেখি নাই আমরা। বিরোধী দল সুযোগ সন্ধানী, উলট পালট দেখলেই রাস্তায় নেমে রাস্তা গরম করার ধান্দায় থাকে। আর জামাত ইসলামী সেখানে বলছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আমরা দেশের জনগণকে মুক্তি দিয়ে আসে। এরকম সুযোগ অন্য কোনো দল করে দেবে না। তোমরা প্রথম যখন ক্ষমতায় আসছো, কাদের অনুকম্পায় আর কাদের করুণায় আসছো এগুলো ইতিহাসে লেখা আছে। রাজাকার রাজাকার বলে গলা ফাপড় দাও, সেকেন্ড লার্জেস্ট রাজাকারের পার্টি কিন্তু তোমরা। তোমাদের দল গঠিত হয়েছে আব্দুর রহমান বিশ্বাস, জাদু মিয়া যারা ছিল, এই মানুষগুলো স্বাধীনতার বিরোধিতাই করেছে, কিন্তু একটা ইনক্লুসিভ রাজনীতি চেয়েছিল জিয়াউর রহমান। জিয়াউর রহমানের এই আদর্শের কারণে 1991 সালে বাংলাদেশের জামাত ইসলামী তৎকালীন সময়ের আমির অধ্যাপক গোলাম আজম সাহেব রহিমাহুল্লাহ, তিনি নিরঙ্কুশ সমর্থন দিয়েছিলেন বিএনপি। ঘটনা তো জানেন আপনারা, 140টা আসন পাইছিল, সরকার গঠন করতে পারে না। আওয়ামী লীগ পেয়েছে 88টা। কিছুদিন আগে জুলুমতন্ত্র থেকে, স্বৈরাচার থেকে যখন মুক্তি পেয়েছিল বাংলার মানুষ, সেই স্বৈরাচার এরশাদকে নিয়ে আওয়ামী লীগ একটা সমন্বিতভাবে সরকার গঠনের জন্য জামাত ইসলামীকে অফার দিয়েছে। জামাত দেশের স্বার্থে বলছে কোনো স্বৈরাচারের সাথে জামাত ইসলাম যাবে না। তাহলে এখন দেশে তো ক্রাইসিস, সরকার গঠন করবে কে? তখন জামাত ইসলামীর কাছে এসেছিল বিএনপির নেতাকর্মীরা হাত পা ধরতে। জামাত ইসলামী তখন যদি বলতো যে আমাদেরকে 10টা মন্ত্রী দিতে হবে, দিতে বাধ্য থাকতে হতো। যদি বলতো সংরক্ষিত নারী আসনে সব আসনগুলো আমাদের দিতে হবে, দিতে বাধ্য থাকতে হতো। সরকার গঠনের জন্য জামাত ইসলামী কত উদারতা দেখিয়েছে দেখেন। 1991 সালে তারা আসন পেয়েছে 140টা, জামাতের হচ্ছে 18টা আসন। জামাতে 18টা আসন দিলে তারা সরকার গঠন করতে পারে, কিন্তু জামাত যদি শর্ত দিয়ে দেয়, তখন শর্ত ছিল যে দল সরকার গঠন করবে তারাই হচ্ছে নারী সংরক্ষিত আসন 30টা ছিল, সব আসনগুলো তারা পেয়ে যাবে। তো জামাত ইসলাম যদি বলতো 30টা আসনের মধ্যে আমাদেরকে 25-26টা দিতে হবে, তাহলে গিয়ে দাঁড়াইতো কি অবস্থায়? হিসাব করে দেখেন, বিএনপির হচ্ছে 140 আর নারী সংরক্ষিত আসনের 30টা আসন মিলে তাদের হয় কত? 170টা আসন। কিন্তু 350টা আসনের অর্ধেক যদি করেন তাহলে সেখানে আসন দাঁড়ায় 165টা, অর্থাৎ 165টা পেলে সে সরকার স্টেবল হয় এবং সে ক্ষমতায় গেল। জামাত ইসলামী যদি বলতো যে নারী সংরক্ষিত আসনের 25টা না, তোমরা 20টা নেবা, আমাদের 10টা দিবা, তাহলেও বিএনপি সরকার কিন্তু একচেটিয়াভাবে ক্ষমতার স্টেক হইতে পারে না। কিন্তু জামাত ইসলামী সেটাও চায় নাই। জামাতকে তারা বলছে যে 2টা তোমারে দিলাম। জামাত ইসলামী চেয়েছিল যে ঠিক আছে তোমরা ক্ষমতায় গেছো, উলট পালট করো না। কিন্তু তারা সে সময় কি করেছিল? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে তারা ক্ষমতায় গিয়ে ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলই তারা পাশ করেন। বিনিময়ে কি হয়েছিল? পরের ইলেকশনে জনগণ তাদেরকে পরিত্যাগ করেছিল, গণবিস্ফোরণ হয়েছিল তাদের বিরুদ্ধে। একই অবস্থা তারা এখন আবার করছে, সেই ভুল। তারা গণরায় মানে না, গণরায় না মেনে তার বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা বলছে, একদিকে তার নেতা বলছে হ্যাঁ ভোটে রায় দাও, কিন্তু এখন আবার বলছে এগুলা নিয়ে গড়িমসি আমাদের করতে হবে, কারণ এখানে তাদের অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় জড়িত রয়েছে। দেশের স্বার্থ তাদের কাছে মুখ্য বিষয় নয়। তারা নির্বাচন কমিশনের স্বাধীনতায় বিশ্বাস করে না, সুপ্রিম কোর্টের স্বাধীনতায় বিশ্বাস করে না, তাই পৃথক সচিবালয় যেটা সংবিধানে আছে সেই জিনিসকে তারা অস্বীকার করে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ তারা অ্যামেন্ডমেন্ট করার মধ্য দিয়ে তারা বলে দিয়েছে এই ব্যাংকে লুটপাটের এই সিলসিলা তারা জারি রাখতে চায়। ইসলামী ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়ে মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশের জনগণকে সঠিক কারবারের ভিতরে তারা ঢুকিয়ে দিতে চায়। ইসলামী ব্যাংককে তারা করায়ত্ত করে, মব ক্রিয়েট করে ইসলামী ব্যাংককে তারা দখল বাণিজ্যের আওতায় নিয়ে আসছে। বাংলাদেশ ব্যাংকে একজন গভর্নর বসিয়েছে, তাদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, এটা হচ্ছে তার ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়ায় জনগণের অর্থনৈতিক দৈন্যতা আনার জন্য তারা যে নীল নকশা করেছে তাতে আগামী দিনের অর্থনীতি ধস নামার সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা সহযোগিতা করতে চাই, আপনাদের কাছে অনুরোধ থাকবে দেশটাকে ভালোভাবে চালান, অন্যথায় দেশের জনগণ কিন্তু জেগে উঠবে। জেগে উঠলে তখন পালানোর জায়গা পাবেন না। এতটুকু